नन्ही चिट्ठी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है, लेकिन उसकी हौसला हार नहीं जाती। লাস্ট 20 ডেসে যারা ভাবছো কি করবে কি পড়বে কিছুই বুঝতে পারছো না, মাথা কাজ করছে না, এইবার আমি তোমাদের রিভিশনের যে নিনজা টেকনিকটা দেব, সেই টেকনিকটা এই টাইমের মধ্যে যদি কোনো ছেলে মেয়ে পরীক্ষার আগে পড়ে, সে ভালো করবে, এটা গ্যারান্টি। আর বাংলার প্রতিটি ছেলে কথা বলবে, বাংলার প্রতিটি মেয়ে কথা বলবে, আগুন জ্বলবে। যতবার তুমি ভেঙে পড়ে যাবে, যতবার পরাজয়, ততবার দেব আগুন জন্ম, দেব আগুনের আশ্রয়। হ্যালো এভরিওয়ান, উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11 সবাইকে স্বাগত। সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 যা দিতে চলেছো, লাস্ট 20 ডেজে কিভাবে তোমরা আগুন লাগাতে পারো, শেষ সময়টুকু কিভাবে তোমরা কাজে লাগাতে পারো, কিভাবে এই লাস্ট ডে গুলোতে তোমরা তোমাদের বেস্ট এফোর্ট দিয়ে পরীক্ষাতে খুব ভালো নম্বর আনতে পারো, আজকে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত এই সেশনটা দেখো, এই ভিডিওটা দেখো। অবশ্যই লাস্ট 20 ডেসে যারা ভাবছো কি করবে কি পড়বে কিছুই বুঝতে পারছো না, মাথা কাজ করছে না, তাদের প্রত্যেকের একটা আইডিয়া দেব, তাদের প্রত্যেকের একটা চলার পথ দেব, তাদের প্রত্যেকের এই শেষ মুহূর্তে লড়াই করার একটা অবশ্যই আজকের এই ভিডিওর পর একটা জায়গা দেব, অর্থাৎ সেই জায়গা তোমরা পেতে চলেছো। তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে, প্রত্যেকে দেখবে শুধু না, কমিটমেন্ট করবে যে ইয়েস আই ক্যান ডু ইট। অর্থাৎ আজকে যা যা বলবো এই লাস্ট 20 ডেজে তোমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে ইয়েস স্যার আমরা এটা মেনে চলবো, এটুকুই লিখে জানাবে যে আই ক্যান ডু ইট, ইয়েস স্যার আই ক্যান ডু ইট, বা ইয়েস স্যার আই প্রমিস আই ক্যান ডু ইট। ওকে, চলো। তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খ ভাবে ইন ডিটেলস তোমাদের সাথে ব্যাখ্যা করব। এক্স্যাক্টলি লাস্ট 20 ডেজে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ এই সমস্ত সাবজেক্ট কিভাবে তোমরা পড়বে, খুব বেশি সময় নেব না, কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেব। প্রথমেই চলে আসি যে তোমরা সর্বপ্রথম তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের অবস্থানটা কোথায়, কি কি প্রবলেম তোমাদের হচ্ছে, কোন কোন প্রবলেম তোমাদের অ্যারাইজ হচ্ছে, এই লাস্ট 20 ডেজে দাঁড়িয়ে তোমরা কি অবস্থাতে আছো। দেখো আমি বেশ কিছু প্রবলেম, যে কমন প্রবলেমগুলো লিখেছি, এর মধ্যে কোনো প্রবলেম তোমার হতে পারে, আবার নাও হতে পারে। এই প্রবলেমগুলোই মূলত ছাত্রছাত্রীদের হয় বলে এই প্রবলেমগুলোকে আমি লিখেছি। এক একটা প্রবলেমকে ধরছি এবং সেখান থেকে ডিসকাশন করছি যে কিভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। প্রথম, কনফিডেন্স পাচ্ছ না, কনফিডেন্স পাচ্ছি না, ল্যাক অফ কনফিডেন্স, এটা একেবারে বাচ্চাদের মতো কথা। অর্থাৎ ছোটবেলাতে পরীক্ষা হতো, ল্যাক অফ কনফিডেন্স ঠিক আছে, এখন অনেক বড় হয়েছো, প্রাপ্তবয়স্ক অনেকটা, তোমরা 11-12 পরীক্ষা দিচ্ছ, মানে অলরেডি একটা বড় পরীক্ষা মাধ্যমিক দিয়ে এসছো, তাই এখন কনফিডেন্স হারানোর কোনো জায়গা নেই। দেখ মনে রাখবে, ল্যাক অফ কনফিডেন্স হলে কিন্তু তোমার পরীক্ষা খারাপ হবে, কনফিডেন্স বিল্ড আপ হলে পরীক্ষা ভালো হবে। তাই বি কনফিডেন্ট, বি পজিটিভ। অর্থাৎ এই সময়ে তুমি যদি কনফিডেন্ট না ধরে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না। অর্থাৎ তুমি এই 10 দিনে বা এই 20 দিনে অনেক কিছুই করার ছিল, করতে পারতে, কনফিডেন্সের অভাবে কিছুই করতে পারছো না। পড়ছি মনে থাকছে না, কনফিডেন্স পাচ্ছি না, মনে থাকবে কিনা। আরে ভাই, কনফিডেন্স পাচ্ছ না, পরীক্ষা দিয়ে দেখো, যেটা পড়ছো সেটা না দিকে লিখে দেখো, যে অঙ্কটা করছো, যে অঙ্কটা রিভিশন করছো সেটা না দেখে করে দেখো। যদি হয়ে যায় তাহলে তুমি কনফিডেন্ট, তুমি পারছো, ইউ ক্যান ডু ইট। ক্লিয়ার? তাহলে কনফিডেন্স পাচ্ছ না, এটা একেবারে ছেলে খেলা, মানে একেবারে বোকা বোকা কথা। এই কথাটার কোনো মূল্য এই সময় অন্তত 20 ডেজ আগে হয় না। বি কনফিডেন্ট ম্যান। জীবন মানে লড়াই, একটার পর একটা লড়াই। হ্যাঁ, এটাই শেষ লড়াই নয়, কিন্তু এটাও বাকি আরো অনেক লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ, এটাকেও কনফিডেন্টলি পার হতে হবে। যদি আমি কনফিডেন্ট ল্যাক করি, যদি দৌড়ের মাঠে গিয়ে কোনো দৌড়বিদ ছোটার সময় কনফিডেন্ট ল্যাক করে যায়, তার তো এই কয়েক সেকেন্ডের ব্যাপার, সেই কয়েক সেকেন্ডে সে যদি কনফিডেন্ট ল্যাক করে যায় তাহলে সে হেরে যাবে। as simple as that। তাহলে তোমাকে কনফিডেন্স বিল্ড আপ রাখতে হবে, সবসময় চার্জ আপ থাকতে হবে। ওকে, নেক্সট, সিলেবাস কমপ্লিট হয়নি। ওকে, হয়নি, প্যানিক করার কিছু নেই। কতটা হয়েছে, কতটা হয়েছে আর কতটা হয়নি দেখো। যতটুকু হয়েছে তার বাইরে আর কতটুকু করতে পারো, এই 20 ডেজে আর কতটুকু পসিবল দেখো। দেখো, সিলেবাস কমপ্লিট করার মতো, আমি বারবার করে বলবো না যে, আমি অনেকবার তোমাদের বলেছি, সিলেবাস কমপ্লিট করার মতো সমস্ত রসদ এসওই বাংলা প্ল্যাটফর্মে আছে।
তোমাদের কাছে এসওই বাংলা প্ল্যাটফর্মের ইন ডিটেলস ক্লাস আছে, তোমাদের কাছে ওয়ান শট আছে, ফাইনাল শট আছে, সমস্ত কিছু আছে, আলট্রা ম্যারাথন আসছে। সুতরাং তোমাদের কাছে যে কন্টেন্ট, সেই কন্টেন্টের তো অভাব নেই, শুধু তোমাদের স্ট্র্যাটেজি সঠিক বানাও এবং পড়াশোনা করো। আমি 30% কভার করেছি, আমি এই 20 ডেজে ওই 30% খুব ভালো করে প্র্যাকটিস করব, আরো 20% কভার করব। একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিলাম, আমি 50% কভার করে পরীক্ষা দিতে যাবো, কেননা আমি সারা বছর পড়িনি। 100% আমি 20 দিনে করতে পারবো না চাইলেও। সুতরাং আমার তো আমি তো বাস্তবে থাকতে হবে, আমার তো কল্পনার জগতে গিয়ে লাভ নেই যে আমি এই করে দেবো, ওই করে দেবো, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, তা তো লাভ নেই। আমাকে রিয়েলিস্টিক হতে হবে, আমি এক্স্যাক্টলি কতটা করতে পারবো, যতটা করতে পারবো ততটাই এফর্ট দেবো, ততটার উপর পরিশ্রম করবো, নিজের সবটা দিয়ে পরিশ্রম করবো। যে চ্যাপ্টারগুলো ইজি আছে, আমি যদি ম্যাথের ক্ষেত্রে বলি, সেমিস্টার 4-এ ভেক্টর এন্ড 3D ইজি আছে, তুমি ভেক্টর এন্ড 3D কমপ্লিট করো। লিনিয়ার প্রোগ্রামিং দুটো ভাবে চ্যাপ্টার কমপ্লিট করো। স্যার ইন্টিগ্রেশন করতে গেলে পুরোটাই করতে হবে, না হলে করতে গেলে বিপদ, তাহলে ছেড়ে দাও যদি তোমার এখনো না হয়ে থাকে। এইভাবে তুমি নিজেকে জাস্টিফাই করো এবং যতটুকু প্রয়োজন ততটুকু করো, এবং সেই সিলেবাস কমপ্লিট করে যেটুকু করছো সেটুকুর উপর এক্সাম দাও, এক্সাম দিয়ে চেক করো যে ওখান থেকে কোশ্চেনগুলো পারছো কি না। ওকে, নেক্সট, ছোট ছোট ভুল করছো, এই ছোট ছোট ভুল বা সিলি মিস্টেক কিন্তু পরীক্ষার আগে খুব হয়। এটা কিভাবে তুমি রিকভার করতে পারবে? এই সিলি মিস্টেক রিকভার করার জন্য তোমার প্যানিক করবে, চিন্তা করবে না। এই সিলি মিস্টেক রিকভার করার জন্য তোমাকে খুব নিখুঁতভাবে প্রথমত পড়তে হবে, এবং তারপর তুমি সেটাকে লিখবে, লিখে তুমি নিখুঁতভাবে চেক করো যে ঠিক আছে কিনা, কোনো ভুল হচ্ছে কিনা। যদি ভুল হয়, কোথায় ভুল হচ্ছে, ক্লিয়ার। চল, পরীক্ষা দিতে ভয় পাচ্ছ, পরীক্ষা তো দিতেই হবে বাবা। পরীক্ষা এখন 2-4টে দিয়ে নাও, তাহলে ওই পরীক্ষার ভয় কেটে যাবে, বড় পরীক্ষার ভয়। এখন 2-4টে পরীক্ষা দিয়ে নাও, তাহলে বড় পরীক্ষার ভয় কাটিয়ে দাও। কি বলছো? ইয়েস স্যার। রিভিশন কিভাবে করবে চিন্তা করছো? রিভিশন করার নিনজা টেকনিক বলে দিচ্ছি তোদের। রিভিশন করার নিনজা টেকনিক আমি তোদেরকে বলছি, একটু পরেই আসছি। এটা সবকিছু কমপ্লিট হয়নি, ওই একই রকম সিলেবাস কমপ্লিট হয়নি মধ্যে পড়ে যাচ্ছে, পড়ছো কিন্তু ভুলে যাচ্ছ। এইটা কি করবে? পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, তাহলে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। তুমি পড়ার সময় নিশ্চয়ই তোমার ফোনের কথা চিন্তা করছো, বা অন্য কোনো কিছু চিন্তা করছো, গার্লফ্রেন্ডের কথা চিন্তা করছো, কোনো কিছু চিন্তা করছো, কোনো কিছু ডিস্ট্রাকশন তোমার জীবনে আছে, না হলে পড়ছো আর ভুলে যাচ্ছ, এটা হয় না। ঠিক আছে, আমাদের যে মেমোরি পাওয়ার, হিউম্যান মেমোরি, সেখানে পড়ছি বাট ভুলে যাচ্ছি, তার মানে আমাদের ডিস্ট্রাকশন আছে, আমরা কনফিডেন্ট বা কনসেন্ট্রেট করতে পারছি না। ক্লিয়ার? তাহলে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদেরকে যখন পড়তে বসবো তখন বাইরের পুরো জগৎ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে হবে, আমাদেরকে আমাদের পড়াতেই শুধু কনসেন্ট্রেট করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এটুকুই করতে পারলেই যথেষ্ট। এবং তারপর তুমি পড়ার পর সেটা না দেখে লিখে দেখো, যদি লিখে না দেখে লিখতে পারো, ঠিকঠাক থাকে, তাহলে ভুলে যাচ্ছ কোথায়, ভুলছো না। ওকে, এইবার আমি তোমাদের রিভিশনের যে নিনজা টেকনিকটা দেব, সেই টেকনিকটা তোমাদের প্রতিটা সাবজেক্টের রিভিশনের একটা নিনজা টেকনিক দেব। ফোকাস অন স্টাডি নট থিঙ্কিং। বারবার বলছি, চিন্তা নয় চিন্তন করো, অর্থাৎ তোমরা চিন্তা নয় কাজ করো। কাজ করবে যত দেখবে তত চিন্তা কমবে, আর যত কাজ না করে চিন্তা করবে তত চিন্তা বাড়বে। চিন্তা করতে থাকলে চিন্তা বাড়ে, চিন্তা কমে না। যে আমি চিন্তা করছি, একটু বেশি চিন্তা করে নিই, শেষ হয়ে যাবে, নো। চিন্তা করলে সব সময়ের জন্য চিন্তা বাড়ে। তাই চিন্তা নাই ভাই, চিন্তন করতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? তাহলে চিন্তন করো এবং 20 ডেজের একটা প্রপার রোড ম্যাপ রেডি করো। 20 ডেজ প্রপার রোড ম্যাপ, অর্থাৎ 20 ডেজের একটা এমন রোড ম্যাপ রেডি করো যেটা তোমার ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়। ডেইলি বেসিসে ডে টু ডে রোড ম্যাপ রেডি করো। আমি যদি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলি, ম্যাথমেটিক্সের সেমিস্টার 4-এ কি কি আছে? স্যার সেমিস্টার 4-এ ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনের দুটো পার্ট আছে স্যার, ইনডেফিনাইট আর ডেফিনাইট। একটা এক্সট্রা পেজ নিচ্ছি। ইন্টিগ্রেশন, সেমিস্টার 4-এ ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনের দুটো পার্ট আছে স্যার। দুটো পার্ট কি কি স্যার? একটা ইনডেফিনাইট, আর একটা পার্ট কি কি স্যার? আর একটা পার্ট হচ্ছে ডেফিনাইট। তাহলে একটা ইনডেফিনাইট, একটা ডেফিনাইট, দুটো পার্ট আমাদের আছে সেমিস্টার 4-এর ইন্টিগ্রেশন পর্বে। এবার ইন্টিগ্রেশনের পর আমাদের কি আছে? ইন্টিগ্রেশনের পর আমাদের আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে স্যার, ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর কি আছে স্যার? এরিয়া, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া। এই পুরোটা ক্যালকুলাস, এই পুরোটা ক্যালকুলাস, এই পুরোটা ক্যালকুলাস। আর কি আছে? ভেক্টর এন্ড 3D। ভেক্টর এন্ড 3Dটা কি? অ্যালজেব্রা। আর কি আছে? লিনিয়ার প্রোগ্রামিং।
লিনিয়ার প্রোগ্রামিং, এই তো আমাদের টোটাল চ্যাপ্টার, তাহলে আমাদের হাতে কত সময় আছে? আমাদের হাতে 20 দিন সময় আছে। তুমি যখন ভিডিওটা দেখছো তখন থেকে তুমি বুঝতে পারবে কদিন সময় আছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন থেকে 20 দিন আছে। তার মধ্যে 20 দিনের মধ্যে আমার তো অন্তত 4 থেকে 5 দিন আগের পর্বটা ছেড়ে দিতে হবে, তার কারণ ওই সময় আমি বাংলাতে ফোকাস করবো, কারণ সারা বছর বাংলা তোমরা খুব পড়ো আমি জানি। তাহলে 4-5 দিন যদি তোমরা বাংলার জন্য ছেড়ে দাও তাহলে 20 দিন থেকে কমে গেল 15 দিন হয়ে গেল। স্যার এবার 15 ডেজকে আমি ডিভাইড করবো এইভাবে যে স্যার আমি ইন্টিগ্রেশনের প্রথম ইনডেফিনাইটটা কমপ্লিট করব, আমি ইনডেফিনাইটটা কমপ্লিট করব 3 দিনে 3 ডেজ, আমি ডেফিনাইটটা কমপ্লিট করব 2 ডেজ, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ এন এরিয়াতে 2 ডেজে কমপ্লিট করব। তাহলে কত হলো? 3 2 5 2 7, ভেক্টর এন্ড 3D করব 2 ডেজ বা 3 ডেজ, 7 আর 3 কত হলো 10, আর লিনিয়ার প্রোগ্রামিং করব 1 ডেজ। 10 এর আগে কত হলো? 11 দিন। তাহলে আমি 11 দিনের একটা রোড ম্যাপ পেয়ে গেলাম। তুমি যখন থেকে দেখছো তত দিনের একটা রোড ম্যাপ তুমি বানিয়ে নাও যে এইভাবে কমপ্লিট করব। স্যার আমি এই পোর্শনগুলো না ভালো করে পড়িনি, পড়তে হবে না, এই পোর্শনগুলো ছেড়ে দাও, তুমি ভেক্টর এন্ড 3D আর লিনিয়ার প্রোগ্রামিংটা করো, কারণ এখানেই তো তোমার 20 মার্কস বসে আছে। তাহলে এই পোর্শন যদি তুমি ভালো করে না করে থাকো তাহলে এই পোর্শন তো চাপ হয়ে যাবে। ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন আমি বারবার করে বলছি, ইন্টিগ্রেশন ইজ নট এ ম্যাটার অফ জোকস। ইন্টিগ্রেশন সেই পারবে, ক্যালকুলাস সেই পারবে যে ত্রিকোণমিতির রাজা। আমি বারবার করে ক্লাস 11 পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম ক্লাস 11 এর ত্রিকোণমিতি পর 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 পর, কিন্তু কানে তো কথা যায় না। যারা পড়েছো তারা তার ফল পাবে, তার কারণ ইন্টিগ্রেশনটা কমপ্লিট ত্রিকোণমিতি বেস চ্যাপ্টার। ত্রিকোণমিতি পড়লে তবেই এখান থেকে তুমি 20 মার্কস পাবে, আর যদি ত্রিকোণমিতি না পড়ে থাকো তাহলে এখান থেকে কিন্তু অবহেলা হয়ে, তুমি তখন অবহেলা করেছো, এখন সে তোমার টানাটানির বেলা কাজে লাগবে না, খুব স্বাভাবিক ব্যাপার। তো সুতরাং তোমরা এইভাবে করো যে তোমরা যদি ইন্টিগ্রেশনে পোক্ত না হও তাহলে ইন্টিগ্রেশন, আমি বারবার করে বলছি, তাহলে ইন্টিগ্রেশন ছেড়ে এই জায়গাতে বেশি ফোকাস করো, ঠিক আছে? এটা 12 এর জন্য বললাম। এবার 11 এর জন্য সেম কেস। 11 এর জন্য তোদের কি আছে? কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, অ্যালজেব্রা আছে, প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স আছে ম্যাথে। তাহলে তুই কোঅর্ডিনেট জিওমেট্রির পোরশন যদি ভালো করে হয়ে থাকে তুই কোঅর্ডিনেট জিওমেট্রিটাই ভালো করে কর। তোর যদি অ্যালজেব্রার পোরশন ভালো করে হয়ে থাকে অ্যালজেব্রা ভালো করে কর। পরীক্ষার সময় নতুন যেটা ভালো হয়নি, যেটাতে আমার কনফিডেন্ট নেই, যেটা আমি পারছি না, যেটা আমি এখন করতে গেলে অনেকটা সময় লাগবে বুঝতে পারছি, সেই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত। পরীক্ষার সময় সেটুকুই করা উচিত যেটুকু আমার আয়ত্তের মধ্যে, যেটুকুতে আমি মাস্টার হতে পেরেছি। সুতরাং সেই জায়গাটুকু, সেই অংশটুকু ভালো করে করা উচিত, তাহলে সেখান থেকে ভালো স্কোর করা যায়, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা যদি ডেইলি প্ল্যানার সেট করো, একটা 20 ডেজ প্ল্যানার সেট করে নাও যে হ্যাঁ 20 ডেজে আমি এইভাবে ডিস্ট্রিবিউট করে করে চ্যাপ্টারটা পড়বো, তাহলে খুব ইজি। এবার এই 20 ডেজ প্ল্যানার শুধু সেট করে দিলে হবে না, তার কারণ বেশিরভাগ স্টুডেন্ট এই 20 ডেজ প্ল্যানার সেট করে, এই 20 ডেজ প্ল্যানার সেট করার পর সেটাকে মানতে পারে না, তার কারণ তার ডেইলি প্ল্যানার নেই, অর্থাৎ প্রতিদিন সকালে উঠে সে সেই দিন কতটা করবে সেটা নেই। তাহলে 20 ডেজ প্ল্যানারের মধ্যে আমি ভেবে রেখেছি 3 দিনে আমি পড়বো ইন্টিগ্রেশন, আমি প্রথম 2 দিন ঘুমিয়ে কাটিয়ে দিলাম, 3 দিনের মাথায় 3 দিনের দিন বাবা এই পুরো ইন্টিগ্রেশনে তো পসিবল নয়, এটাই হয়। তাহলে তোমার কি করতে হবে? ডে টু ডে, ঘন্টা টু ঘন্টা, সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট প্ল্যানার রেডি করতে হবে। অর্থাৎ আজকে আমি 8 ঘন্টা যে পড়বো সেই 8 ঘন্টার কতটুকু সময় কোন সাবজেক্ট পড়বো, কি পড়বো, এক্স্যাক্টলি কোন টাইম থেকে কোন টাইম পড়বো, ভিজুয়ালাইজ করো। প্রতিদিন সকালে ওঠো, ভিজুয়ালাইজ করো, যে প্রতিদিন তো তুমি প্রথমে ডায়েরিতে লিখে রাখছো তার আগের দিন রাত্রে যে কালকে আমি এইগুলো পড়বো, তারপর তুমি ভিজুয়ালাইজ করো জাস্ট সকালে উঠে যে আজকে আমি এই সময় এইটা পড়ছি, এই সময় এইটা পড়ছি, এই সময় এইটা পড়ছি, এই সময় এইটা পড়ছি। এই ভিজুয়ালাইজেশন যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তুমি খুব ভালো ফলাফল আনতে পারবে এবং এক্স্যাক্টলি তুমি টাইম মেনটেন করে করে পড়তে পারবে। তাহলে এইটা করো, প্রতিদিন করো, এবং ডিভাইড সাবজেক্ট ডে টু ডে, এই দুটো জিনিস তোমরা মেনটেন করো। আর প্রত্যেক দিন, এখন এই যে লাস্ট শেষ মুহূর্তে, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, তো প্রত্যেক দিন শেষ মুহূর্তে 8 থেকে 9 ঘন্টা মিনিমাম পড়ো, আর ম্যাক্সিমাম 12 to 13 ঘন্টা। এর বেশি পড়তে যাও না, এর বেশি পড়লে অসুস্থ হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, আমি এর বেশি পড়তে বলবো না অন্তত। তাহলে 8 থেকে 9 ঘন্টা, 12 থেকে 13 ঘন্টা, এই টাইমের মধ্যে যদি কোনো ছেলে মেয়ে পরীক্ষার আগে পড়ে সে ভালো করবে, এটা গ্যারান্টি। এবারে যদি এই টাইমটা চিন্তা করে তাহলে সে খারাপ করবে, এটাও গ্যারান্টি। তার কারণ চিন্তা, আমি বারবার করে বলছি, চিন্তা মুক্ত হওয়া প্রয়োজন। চিন্তা করে কি হবে ভাই? চিন্তা করে কি হবে? ওই যে কথায় আছে না, চিন্তা করে কি হবে, সেই তো একদিন মরেই যাবো। তা এখন চিন্তা করে কি হবে? তুমি তো মরার সামনে দাঁড়িয়ে আছো, মরার মুখে দাঁড়িয়ে আমি সারা বছর পড়লাম না, এখন মরার মৃত্যু মুখে দাঁড়িয়ে আমি চিন্তা করছি এ বাবা আমার তো সারা বছর পড়া হয়নি। আরে ভাই হয়নি, এই কদিনে যতটুকু করতে পারবো ততটুকু করবো, যেটুকু পারবো সেটুকু করবো, কনফিডেন্ট থাকবো, পরীক্ষা দেবো, যা হবে দেখা যাবে। ওকে, চলো। আচ্ছা, আর কি
অন্তত দুটো করে ফুল মক টেস্ট দাও। এটা আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, সেমিস্টার 2 আর সেমিস্টার 4 সবাইকে বলবো অন্তত দুটো করে ফুল মক টেস্ট দাও, এবং সেই মক টেস্টের খাতা যদি অফলাইন টিচার চেক করে দেয় তো খুবই ভালো, তুমি সিগনিফাই করতে পারবে যে কোথায় কোথায় তুমি ভুল করছো। যদি সেটা না হয় অন্তত নিচে চেক করো বাড়িতে, এবং তুমি তোমার বই বা তোমার ফেয়ার খাতার সাথে মিলিয়ে এক্স্যাক্টলি কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলোকে সিগনিফাই করো, আইডেন্টিফাই করো। আর এই আইডেন্টিফাই যদি না করতে পারো তাহলে পরীক্ষার হলে তুমি এই ভুলটা, সেম ভুলটা করবে 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 করবে, লিখে রাখো করবে। তাই জন্য প্রত্যেকে আগে আইডেন্টিফাই করো যে এক্স্যাক্টলি কোথায় কোথায় ভুল হচ্ছে, এক্স্যাক্টলি কোথায় কোথায় আমার কনসেপ্টের সমস্যা আছে। আর এটা তখনই করতে পারবে যখন মক টেস্ট দেবে। আর শুধু এটুকুই নয়, এই মক টেস্টের মাধ্যমে তুমি চিন্তা থেকে চিন্তনের মধ্যে প্রবেশ করতে পারবে। অর্থাৎ এখন যে তোমার বারবার বারবার চিন্তা হচ্ছে, কনফিডেন্স ল্যাক করছে, যত বেশি মক টেস্ট দেবে, যত বেশি পরীক্ষা দেবে, তোমার পরীক্ষার ভয় তত বেশি কেটে যাবে। আমি বারবার করে বলি, আমার একটা স্টুডেন্ট ছিল অফলাইন ব্যাচে, সে সারা বছর ভালো পড়াশোনা করতো, সব করতো, পড়াশোনাতে প্রতিদিন যে পড়াশোনা করে আসতে বলতাম, অঙ্ক করে আনতে বলতাম, সবই করতো, কিন্তু সে একটা কাজ করতো না, পরীক্ষা দিত না। তাকে বলে 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 কোনোদিন পরীক্ষা দেওয়াতে পারিনি। পরীক্ষার দিন নিশ্চয়ই তার পেট খারাপ, মাথা খারাপ, শরীর খারাপ, অনেক কিছু হয়ে যেত, এবং সে পরীক্ষা দিত না। আর এই শুধু পরীক্ষা না দেওয়ার ফলে তার পরীক্ষাতে, আসল যে পরীক্ষা সেই পরীক্ষাতে সে প্যানিক করে গিয়ে অসুস্থ হয়ে গিয়ে পরীক্ষাই দিতে পারেনি। সুতরাং তোমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে পরীক্ষার একটা কিন্তু ভয় থাকে, সেই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ এক্সাম ফোবিয়া যাকে বলা হয়, সেই এক্সাম ফোবিয়াটা তখনই কাটিয়ে উঠতে পারবে যখন বারবার এক্সাম দেবে। এবার এই এক্সাম বারবার দেবে, স্যার কোথায় এক্সাম দেবো, কিভাবে এক্সাম দেবো, কোনো অফলাইন টিচার এক্সাম নিচ্ছে না স্যার, অফলাইন আমি পড়ি না স্যার, অনেক প্রশ্ন আছে, অজুহাত তো জীবনে অনেক থাকে। আর এই সমস্ত অজুহাতকে কাটিয়ে দেওয়ার জন্য কে আছে? এসওই বাংলা আমিনুর স্যার দাঁড়িয়ে আছে। এবং এই সব কিছুর জন্য তোমাদেরকে এক্সাম কোথায় দেবে, যদি কোথাও না দিতে পারো এসওই বাংলা ভিজিট করো, এসওই বাংলা ভিজিট করে দেখো 20 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে, 20 থেকে 27 এর মধ্যে একটা এক্সাম হবে, আবার 1 থেকে 3 এর মধ্যে একটা এক্সাম হবে। সেমিস্টার 2 সেমিস্টার 4 বোথ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বাংলা, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টের এক্সাম হবে। সেখানে যাও, এক্সাম দাও। কি প্রসেসে এক্সাম দেবে এটা আমি আর এখানে বলবো না, এখানে সবকিছু বলা আছে, কিন্তু এই কি প্রসেসে এক্সাম দেবে এই বিষয়টা তোমরা দেখে নিতে পারবে। আমি একটা ভিডিও দিয়েছি জাস্ট ফ্রি মক টেস্ট বলে, সেই ভিডিও সেকশনে গিয়ে তোমরা চেক করলে এক্স্যাক্টলি কি প্রসেসে এক্সাম দেবে তোমরা দেখে নিতে পারবে। তাছাড়া তোমরা এসওই বাংলা ভিজিট করলে এমনিই তোমরা দেখে নিতে পারবে। তোমরা এখন জেন জেড, তোমরা অনেক কিছুই জানো, ঠিক আছে, আর কিছু বলার নেই। আর যাদের যাদের মনে হচ্ছে যে স্যার একটা লাস্ট রিভিশন, একটা লাস্ট কামড় দিলে ভালো হয়, হ্যাঁ লাস্ট কামড় একটা দেবো। আলট্রা ম্যারাথন তোমাদের জন্য আসছে, সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 বোথের জন্য আসছে। অনেকে ভাবতে পারে শুধু সেমিস্টার 4 সেমিস্টার 2 এর জন্য হাওয়া, না হাওয়া নয়, সেমিস্টার 2 এর জন্য জল নিয়ে আসছি আমরা। অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে যাতে মুখে জল দিতে পারি সেই চেষ্টা আমরা করব। তো প্রথম সেমিস্টার 4 এর ম্যারাথন শুরু হচ্ছে ক্লাস 12 এর 25 তারিখ থেকে। আর প্রথম ম্যারাথন ম্যাথামেটিক্সের আমি আসছি। সারা দিন এই যে টোনে কথা বলছি, এই যেভাবে কথা বলছি, সারা দিন এরকম ভাবে আগুন জ্বালাবো তোমাদের সামনে, সারা দিন এই আগুন জ্বলবে। আর বাংলার প্রতিটি ছেলে কথা বলবে, বাংলার প্রতিটি মেয়ে কথা বলবে, আগুন জ্বলবে, ঠিক আছে। সারা দিন রবিবার আগুন জ্বলবে 25 তারিখ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মিনিমাম। আর ম্যাক্সিমাম কত দূর হতে পারে আমার জানা নেই, কিন্তু মিনিমাম সকাল 10টা থেকে রাত 10টা, 12 ঘন্টার একটা ম্যারাথন রেসে অংশ নিতে অবশ্যই তোমরা প্রত্যেকে চলে এসো খাতা পেন সঙ্গে নিয়ে। সেই দিন আমার সাথে খাবে, আমার সাথে পড়বে, আমার সাথে পথ চলবে। অর্থাৎ সেই দিন আমি একদিন আমিনুর স্যারকে আমিনুর স্যারের নামে একটা দিন দিয়ে দেখো। ফাইনাল রিভিশন বলেছি, ফাইনাল রিভিশন এমন রিভিশন দিয়ে দেবো যে রিভিশনে আগুন ঝরে যাবে। আর 25-এর পর আসতে চলেছে তোমাদের বাকি ম্যারাথন গুলো। 27 তারিখ বায়োলজি নিয়ে আসবে, 29 তারিখ কেমিস্ট্রি নিয়ে আসবে, ফিজিক্সের ডেট এখনো ঘোষণা নেই, ফিজিক্সের ডেট আসবে শামীম স্যার। কিন্তু এই রকম ভাবেই পর একদিন বা দুদিন অন্তর অন্তর কিন্তু ম্যারাথন গুলো চলবে। তোমরা প্রত্যেকে ম্যারাথন গুলো অ্যাটেন্ড করবে ফাইনাল রিভিশনের জন্য, শেষ কামড়ের জন্য, একটা কনফিডেন্টের জন্য। এই ম্যারাথন গুলো বিভৎস গুরুত্ব হতে চলেছে তোমাদের জন্য, ঠিক আছে। আর বিশেষ কিছু বলবো না, এটুকুই বলবো যে সব ভালো হবে, সব আলো হবে। জীবনে জয়লাভ করতে গেলে লড়াইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, লড়াই করতে করতে সব সময় যে জিতবে এমনটা নয়, অনেক সময় হেরেও যেতে পারো, কিন্তু এই লড়াই করার মানসিকতা থাকলে নিশ্চয়ই জিতবে। নন্নি চিঠি জব দানা লেকার চলতি হে, নন্নি চিঠি জব দানা লেকার চলতি হে,
चढ़ती दीवारों पर 100 बार फिसलती है, लेकिन उसकी हौसला हार नहीं जाती। कुछ किए बिना जय जयकार नहीं होती, और कोशिश करने वालों की कभी हार नहीं होती। তাই কোশিশ জারি রাখো, লড়াই জারি রাখো। তোমার সাথে সই বাংলা আছে, তোমার সাথে আমিনুর স্যার আছে। দাঁতে দাঁত চেপে হাতে হাত রেখে শেষ পর্যন্ত এই লড়াই লড়বো, এবং এই লড়াইয়ে কথা দিচ্ছি আমরা জিতবো, আমরা জিতে দেখাবো। চলো বাংলা প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।